রাজার পাপে রাজ্য নষ্ট। যে ওএমআর সিট কারচুপি এবং র্যাঙ্ক জাম্প করে 4,327 জনকে নিয়োগ দেওয়া হয়। তা একটা সরকার দুর্নীতি করলো, তার জন্যে 8,324 জন তারা ঘুষ দিয়ে চাকরি পেয়ে। সুপ্রিম কোর্টের কাছে আমার প্রশ্ন, যে নিরপরাধ কোনো মানুষকে অন্য মানুষের দায়ে সাজা দেওয়া, ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাপক বেআইনি কাজ হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া উইথ এক্সাক্টিটি। এসএসসি ওরা তো স্বশাসিত সংস্থা, তা ওদের উপরে আমাদের তো কোনো নিয়ম। ন্যায্য কোটার চাকরি আমি দেবো, তাতে কার কি বলার আছে? তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে। সংবিধানের 23 নম্বর ধারায় বলা আছে যে কাউকে বেগার খাটানো যাবে। মা চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ে এই লোকগুলোর তুমি বেতন কেটে নেবেন, আর 17,003 জন যোগ্য চাকরি প্রার্থী চাকরি কেড়ে নেবে। সরকার কেন দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করে তাদের শাস্তি দিতে পারে না, সেটা নেতা মন্ত্রী হোক কিংবা অন্য কেউ? একটা সরকারের ক্ষেত্রে তুমি বলছো যে সিদ্ধান্ত বাতিল, একই তো জিনিস, আর এর ক্ষেত্রে তদন্তটুকু হবে। সুপ্রিম কোর্ট সেটা দেখলেন না, বা সুপ্রিম কোর্টের কাছে সেটা তুলে ধরা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জুডিশিয়ারিরও একটা যেন দুর্বল জায়গা রয়েছে। 17,003 জন চাকরিহারা, এদের নিয়ে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। 2012 টেট হয়েছিল 2013 সালে, তার 18,753 জন, আর 2014 টেট হয়েছিল 42,000, চাকরি পেয়েছিলেন মোট 60,743। প্রাথমিক শিক্ষক নিয়োগে দলীয় বিধায়কদের সুপারিশ চাইলেন পার্থ চট্টোপাধ্যায়। যে সরকার, যে দল এই পরিস্থিতিটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী তৈরি করে রেখেছে, তারা কি আরো বড় অপরাধী নয়? কি প্রশ্রয় দেন নয়, মুখ্যমন্ত্রী এই দুর্নীতিটা করছে না। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, এই 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত খারাপ একটি ঘটনা। কিন্তু এর কি সমাপ্তি ঘটেছে? অনেকে বলছেন যে এখনও সংরক্ষণ মামলা অর্থাৎ ওবিসি সার্টিফিকেট মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তারও ফলাফল খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ডিএ মামলায় খুব শীঘ্রই রাজ্য সরকার বড় সড় ধাক্কা খেতে চলেছে। প্রাইমারি টেট এখনও 32,000 শিক্ষকের চাকরি বাতিলের মামলা শুনানি বাকি। আর কত দুর্ভোগ রয়েছে এই তৃণমূল শাসিত সরকারের কপালে, আমরা এই বিষয়ে আজকে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন কনফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ সভাপতি শ্যামল কুমার মিত্র। আমরা সরাসরি তার কাছে জিজ্ঞাসা করবো, স্যার আর কত দুর্ভোগ রয়েছে মমতা ব্যানার্জির কপালে? দেখুন, কথায় আছে রাজার পাপে রাজ্য নষ্ট। তা আমরা 2016 সালে নির্বাচনের আগে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ জেনে গিয়েছিল যে যার নামের আগে আগে লেখা হতো সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, ডক্টরেট, তা তিনি যে অত্যন্ত অসৎ মানুষ এবং অসৎ লোকেদের নিয়ে চলেন, অসৎ কাজকর্ম করেন, এটা কিন্তু 2016 সালে নির্বাচনের আগে প্রমাণ হয়ে গিয়েছিল, মানুষ জেনেছিল। এবং আপনারা জানেন উনি ডক্টরেট ব্যবহার করতেন, তা বলেছিলেন যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে নাকি উনি পিএইচডি করেছেন। তখন এরকম কোনো ইউনিভার্সিটি সারা পৃথিবীতে কোথাও নেই। অর্থাৎ একটা জাল ডিগ্রি উনি ব্যবহার করতেন, একজন মুখ্যমন্ত্রী। লজ্জার কথা। কিন্তু আমরা তাকে আবার ক্ষমতায় এনেছি, তার ফল ভুগতে হচ্ছে। এখন এই যে চাকরি বাতিল যে মামলার রায় হয়েছে সুপ্রিম কোর্টে, এর সঙ্গে আমি অন্য মামলার রায়গুলোকে গুলাচ্ছি না। তা সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছেন যে 25,753 জন তার চাকরি বাতিল হয়েছে। এখন এই রায়টা রায় হয়েছে, ন্যায়ও হয়নি, বিচারও হয়নি। যদি বলবেন কেন, এসএসসির মাধ্যমে এসএলএসটি যে নিয়োগ করেছে, যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষাকর্মী, তাতে তারা যে তালিকা জমা দিয়েছে এসএসসি, তাতে বলছে যে ওএমআর সিট কারচুপি এবং র্যাঙ্ক জাম্প করে 4,327 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এসএসসি সুপারিশ ছাড়াই নিয়োগ পেয়েছেন 2,823 জন, আর প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে চাকরি পেয়েছেন 1,174 জন, মোট 8,324 জন।
তো এদের চাকরিটা এসএসসি বলছে, রাজ্য সরকার বলছে যে ঘুষ দিয়ে দুর্নীতিমূলক উপায়ে হয়েছে। আপনি ভাবুন, একটা রাজ্য সরকার সে নিয়োগ করবে সরকার পোষিত স্কুল, শিক্ষক এবং শিক্ষাকর্মী, সেখানে রাজ্য সরকার বলছে যে 25,753 জনের মধ্যে তারা 8,324 জনের নিয়োগটা করেছে অবৈধভাবে। এবং শুধু তাই নয়, তারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে এই নিশ্চয়তা দিতে পারেনি যে এই মামলাটায় এই যে নিয়োগ হয়েছে বাকি যে 17,003 জন রইল যাদেরকে যোগ্য বলা হচ্ছে, এই 17,003 জনের মধ্যেও এই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এরকম মানুষ নেই। এখন চাকরি কে দিতে পারে? আপনি তো চাকরি দিতে পারেন না, আমি তো চাকরি দিতে পারবো না। চাকরি দিতে পারে সরকার, চাকরি দিতে পারে সরকারের নিয়োগ এজেন্সির মাধ্যমে, যে নিয়োগ এজেন্সি রয়েছে, যে দপ্তর রয়েছে তারা। তাহলে দুর্নীতি এই যে হয়েছে, যেটা সরকার স্বীকার করে নিয়েছেন, সেটা তো এই মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার মন্ত্রিসভা, তার সরকার করেছে, আপনি তো করিনি। তা একটা সরকার দুর্নীতি করলো, তার জন্যে 8,324 জন তারা ঘুষ দিয়ে চাকরি পেল। এর বাইরেও 17,003 জন যোগ্য, যারা মেধার জন্যে যোগ্যতা প্রমাণ করে, মেধা প্রমাণ করে যারা চাকরি পেল, তাদের চাকরিটা চলে গেল। তো সুপ্রিম কোর্টের কাছে আমার প্রশ্ন যে নিরপরাধ কোনো মানুষকে অন্য মানুষের দায়ে সাজা দেওয়া যায়? সুপ্রিম কোর্ট এই যে 17,003 জনেরও চাকরিটা কেড়ে নিলেন, একবার কি তারা ভেবেছেন যে এই মানুষগুলোর, তার উপরে নির্ভরশীল পরিবারের যে সদস্যা যারা আছেন, তাদের কিভাবে চলবে এবং কি পরিস্থিতির মধ্যে তারা পড়বেন? সব থেকে বড় কথা, আমরা তো ন্যায়ালয়ে যাই বিচার চাইতে। তা বিচার তো স্বাভাবিকভাবে সবাই মনে করবেন যে আমরা ন্যায় বিচার পাবো। আপনারা খেয়াল করবেন, কলকাতা হাইকোর্ট 1 বছর আগে রায় দিয়েছিল যে এই 25,753 জনের নিয়োগ বাতিল, পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছিল। কেন বাতিল করেছিল? কলকাতা হাইকোর্টও স্পষ্ট বলেছিল যে সরকার স্বীকার করে নিয়েছেন যে ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাপক বেআইনি কাজ হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায়, এবং কারা দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন আর কারা মেধা এবং যোগ্যতার মাধ্যমে নিয়োগ পেয়েছেন, এর সঠিক পার্থক্য বা পৃথকীকরণ করা যাচ্ছে না। যে শব্দটা ইউজ করেছিলেন কলকাতা হাইকোর্ট, সেটা হচ্ছে উইথ এক্সাক্টিটিউড, অর্থাৎ এক্সাক্ট মানে হচ্ছে সঠিক, সঠিকতার সঙ্গে, মানে একদম নিশ্চিত করে বলতে পারেননি। তাহলে দায়টা কার? দায়টা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর, দায়টা শিক্ষামন্ত্রীর। আজকে দেখলাম মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন, ব্রাত্য বসু, মাননীয় বলাটা উচিত হচ্ছে কি আমি জানি না, তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন ও তো এসএসসি, ওরা তো স্বশাসিত সংস্থা, তা ওদের উপরে আমাদের তো কোনো নিয়ন্ত্রণ নেই, আমারই বলেনি। এই ব্রাত্য বসু, তার আপনারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পাবেন, তার অনুগামী নেতা বলছে যে ব্রাত্যদা তো আমাদের 100 জনকে প্রাথমিক শিক্ষকের চাকরি দিয়েছে, আর তোমাদের তো 100-র কয়েক গুণ বেশি লোককে প্রাথমিক শিক্ষকের চাকরি দিয়েছে। তা আজকে দাদা খারাপ হয়ে গেল? অর্থাৎ দাদার অনুগামী নেতাকে 100 প্রাইমারি স্কুলের শিক্ষকতা দিয়েছেন, আর তার বিরোধী গোষ্ঠীকে আরও বেশি দিয়েছে, 700-800 প্রাইমারি স্কুলের চাকরি দিয়েছে, কিন্তু তারা এখন দাদার বিরোধিতা করছে, অন্যায় করছে। এই ব্রাত্য বসু বারবার বলেছেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আপনারা খুঁজবেন, ইউটিউব খুঁজবেন, যে আমার ন্যায্য কোটার চাকরি আমি দেব, তাতে কার কি বলার আছে? তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে, কিভাবে পাবে, কোন সময় পাবে আমি বলবো না। তা আগে তো এই ব্রাত্য বসুকে জেলে ভরা দরকার। ব্রাত্য বসুকে জেলে ভরা হচ্ছে না কেন? সুপ্রিম কোর্টের রায়টা স্ববিরোধী। কেন? সুপ্রিম কোর্ট বলেছেন, হাইকোর্টও বলেছিল যে এই যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যাদেরকে চিহ্নিত করা গেছে, তাদের এ যাবৎ যা বেতন, সেই বেতন 12% ইন্টারেস্টে ফেরত দিতে হবে। স্বাভাবিকভাবে এরা যে অপরাধ করেছে তার জন্য এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এই প্যানেলটা বাতিল করেছেন সংবিধানের 14 এবং 15 নম্বর ধারা অনুসারে। মনে রাখতে হবে
কোনো ব্যক্তিগত বা কোনো গোষ্ঠীগত দুর্নীতির কারণে কিন্তু এই প্যানেল বাতিল হয়নি। যা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যা বলছেন ব্রাত্য বসু, পুরো পরিস্থিতিটাকে গুলিয়ে দেওয়ার জন্য বলছেন। এই যে 17,003 জন যোগ্য চাকরিহারা, যারা মেধার সঙ্গে যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়ে পরিশ্রম করে চাকরিটা পেয়েছিল, তাদেরকে তারা বিভ্রান্ত করছে। যদি বলবেন কেন, প্রথম কথা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন যে ওই যারা অযোগ্য, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে। সংবিধানের 23 নম্বর ধারায় বলা আছে যে কাউকে বেগার খাটানো যাবে না। তাহলে এই লোকগুলো তো এতদিন তো কাজ করেছে, শিক্ষক শিক্ষাকর্মীর কাজ করেছে, তাদের থেকে মাইনে ফেরত নিয়ে নেওয়ার অর্থ হচ্ছে তাদেরকে বেগার খাটিয়েছে সরকার। তাহলে এইটা কি সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলো? দ্বিতীয় আমি একটি বিষয় বলি, আমি দুর্নীতির পক্ষে সওয়াল করছি না, কিন্তু একটা বিষয় আপনি ভাবুন। আপনি ধরুন আপনার মাকে নিয়ে হাসপাতালে গেছেন, মা একটা দুর্ঘটনায় আহত হয়েছেন, সেখানে গিয়ে আপনি একটা হাসপাতালে গেছেন, ভর্তি করতে পারেননি, মায়ের সারা গা দিয়ে রক্ত বেরোচ্ছে, খুব বীভৎস অবস্থা, ভর্তি করতেই হবে, ভর্তি করতে পারেননি। আর একটা হাসপাতালে গেলেন, তারাও বলছে বেড নেই, ভর্তি হবে না। এমন সময় একজন এসে বলল আমায় 1000 খানেক টাকা দেবেন, ওই ভর্তি হওয়ার পরে দেবেন, আমি ভর্তি করে দেবো। তা আপনি 1000 টাকা দিয়ে ভর্তি করালেন, আপনি অপরাধ করেছেন নিঃসন্দেহে। কিন্তু তার থেকে বড় অপরাধ কি তারা করেনি যারা সরকারি হাসপাতালে বেড থাকা সত্ত্বেও আপনার মাকে ভর্তি করেনি, এক হাসপাতাল থেকে এক হাসপাতাল ছুটে বেড়াতে বাধ্য করেছে? আপনি কি চোখের সামনে সন্তান হিসেবে দেখবেন যে আপনার মা চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়বে? এটা তো সম্ভব নয়। তাহলে সরকার 2012 সাল থেকে এমন একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করে রেখেছেন যাতে করে কর্মপ্রার্থী যুবক যুবতীদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে পরীক্ষা দিয়ে কিছু হবে না, টাকা দিয়ে চাকরি পাওয়া যাবে। তাহলে বড় অপরাধীটা কে? তা বড় অপরাধীকে তুমি শাস্তি দিলে না। মুখ্যমন্ত্রী আজকে বিভিন্ন সভায় বড় বড় কথা বলছেন, নাচন কোদন করছেন, ব্রাত্য বসু মিটিং করছেন, তারা জেলের বাইরে, আর এই লোকগুলোর তুমি বেতন কেটে নেবেন, আর 17,003 জন যোগ্য চাকরি প্রার্থী চাকরি কেড়ে নেবে? এ কি ছেলে খেলা হচ্ছে? এটা কোন বিচার? উচিত কি ছিল? কলকাতা হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, বা তদন্তকারী সংস্থা বলুন, এই যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই যে 8,324 জন, এদেরকে অ্যারেস্ট করো, গ্রেপ্তার করে। এরা এখন মরিয়া, এদের অবস্থা। এদের Arrest করে- আপনি অ্যারেস্ট করার কথা বলছেন, এদের নিয়ে মুখ্যমন্ত্রী নিজে বসবেন এমনটাই বলেছেন নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে। কিন্তু আমার প্রশ্নটা হলো, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা দুর্নীতিগ্রস্ত, সেটা তার দলের নেতা মন্ত্রী হোক কিংবা যারা বাইরের কেউ আছে, তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিতে পারেন না? আরেকটা বিষয় আমি দর্শকদের জন্য বলবো, আমরা যারা সরকারের সমালোচনা করে খবর করি বা সরকারের খারাপ খবরগুলো তুলে ধরি, আমাদেরকে বেশিরভাগ সময় বলতে শোনা যায় যে কেন আমরা সরকারের ভালো খবরগুলো করি না। সরকারের ভালো খবর আদৌ কিছু আছে? আপনারা বলুন তো দর্শক, আপনারা বিচার করুন। আজকে আমি দেখছিলাম এই সিঙ্গুরে আপনার বাড়িতে আসার সময় যে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা, কন্যাশ্রীর অমুক টাকা, রূপশ্রীর অমুক টাকা যদি পেতে হয় তৃণমূলকে ভোট দিন। এইটা কি ভালো কাজ? এটা তো রীতিমতো ঘুষ দিয়ে ভোটে জেতার কাজ। এটা কি ভালো কাজ? সরকার যদি মনে করে যে টাকা দিয়ে আমি ভালো কাজ করছি, আর এদিকে আমি চুরি করব, এদিকে স্বাস্থ্যে দুর্নীতি, এদিকে শিক্ষায় দুর্নীতি, এদিকে আপনার খাদ্যে দুর্নীতি, সর্বক্ষেত্রে দুর্নীতি, আর আমাদেরকে দোষারোপ করা হয়, আপনার এই সরকার কেন দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করে তাদের শাস্তি দিতে পারে না, সেটা নেতা মন্ত্রী হোক কিংবা অন্য কেউ? আরে শাস্তিটা দেবে কি করে? এই সরকারই তো দুর্নীতি করেছে। আজকে পশ্চিম বাংলায় একদম ধরুন গ্রামাঞ্চলে একটা পঞ্চায়েতের একটা ওই হবে, মুরগির ছানা বিতরণ হবে, কিংবা একটা সুলভ শৌচাগার হবে, কি কোথায় একটা শ্মশানের চুল্লি উদ্বোধন হবে। সমস্ত কাজে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা হচ্ছে একটা মাস্ট। নেতা মন্ত্রীরা যখন টক শোতে বসেন, টিভিতে দেখবেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা 4-5 বার না বললে তার কিন্তু চাকরি নট, পরের দিন আন্দেতা থাকা যাবে না। তা যে মুখ্যমন্ত্রী দাবি করেন সারা পশ্চিম বাংলার সমস্ত খবর তিনি রাখেন, তিনি পুলিশ মন্ত্রী, তা তিনি এই দুর্নীতির বিষয় জানতেন না? এবং আপনি কি মনে করেন যে একা পার্থ চট্টোপাধ্যায় বা একা ব্রাত্য বসুর পক্ষে এই বিপুল দুর্নীতি করা সম্ভব হয়েছে? নয়। এবং সমস্যাটা কোথায়?
যে বিচার ব্যবস্থা এমন একটা জায়গা দিয়ে চলছে, যেমন আপনি যে মামলার কথাটা বললেন তার আগে একটা রায় হয়ে গেছে, যে সুপার নিউমারারি পোস্ট তৈরি হয়েছিল সেই পোস্ট তৈরির ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে মন্ত্রিসভা সহ যারা এই সুপার নিউমারারি পোস্ট তৈরির জন্য দায়ী তাদের প্রয়োজনে কাস্টডিতে নিয়ে সিবিআই তদন্ত করবে। তা সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল, গত দু একদিন আগে রায় হয়েছে যে এটা খারিজ করে দিলাম। কেন? কারণ হিসেবে বলেছেন যে এসএসসি তাদের কাছে অনুরোধ পাঠিয়েছিল, সেই অনুরোধ অনুসারে মন্ত্রিসভা সামগ্রিকভাবে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই সিদ্ধান্তে রাজ্যপালের অনুমোদন আছে। আমি সবিনয়ে আপনাকে একটা কথা বলি, সিঙ্গুরে জমি অধিগ্রহণ এবং শিল্প স্থাপন হবে, এটা শিল্পোন্নয়ন নিগম এবং শিল্প দপ্তর মুখ্যমন্ত্রীর দপ্তরে অনুরোধ পাঠিয়েছিল, প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাব অনুসারে ক্যাবিনেট সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই সিদ্ধান্তে মহামান্য রাজ্যপাল সই করেছিলেন। তা সুপ্রিম কোর্ট কি করে সেই সিদ্ধান্ত বাতিল করে দিলেন? একটা সরকারের ক্ষেত্রে তুমি বলছো যে সিদ্ধান্ত বাতিল, একই তো জিনিস, আর এর ক্ষেত্রে তদন্তটুকু হবে না। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট কি খতিয়ে দেখলেন না 22/9/2023 সালে 22/9/2022 ব্রাত্য বসু নিজে বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চান না একজনেরও চাকরি যার, একজনেরও মানে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের কারো চাকরি যাক, এটা মাননীয় মুখ্যমন্ত্রী চান না, ব্রাত্য বসু বলছেন। এবং যোগ্য যারা তারাও কোনো সমস্যায় পড়ুক সেটাও তিনি চান না। এই জন্যে তিনি চেয়েছেন, অনুরোধ করেছেন যে সুপার নিউমারারি পোস্ট তৈরি করতে হবে, করে ওই ব্রাত্য বসুর ভাতায় ব্যতিক্রমী নিয়োগ, মানে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে নিয়োগ দিতে হবে। তাহলে এই এসএসসিকে এই এটা অনুরোধের নামে এই অর্ডারটা, নির্দেশটা, আদেশটা কে দিয়েছিলেন? মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। সুপ্রিম কোর্ট সেটা দেখলেন না, বা সুপ্রিম কোর্টের কাছে সেটা তুলে ধরা হলো না, সুপ্রিম কোর্ট খারিজ করে দিলেন। মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা বেমালুম, তারা এত বড় অপরাধ করেও তারা সাজার হাত থেকে রেহাই পেলেন না। আমি আবার প্রশ্ন তুলি, হেমন্ত সোরেন বা কেজরিওয়াল, এদেরকে মুখ্যমন্ত্রী থাকাকালীন, হেমন্ত সোরেন তবু পদত্যাগ করেছিলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন গ্রেপ্তার হতে হয়েছে। সেখানেও তারা যে সিদ্ধান্তের জন্য গ্রেপ্তার হয়েছেন, প্রস্তাব এসেছিল, প্রস্তাব মন্ত্রিসভা সম্মিলিতভাবে অনুমোদন করেছিল এবং রাজ্যপাল তাতে সম্মতি দিয়েছিলেন। তাহলে তারা কি করে গ্রেপ্তার হলেন? অর্থাৎ এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জুডিশিয়ারিরও একটা যেন দুর্বল জায়গা রয়েছে। আপনি দেখুন, যখন বিধানসভার 75তম বর্ষপূর্তি উৎসব হলো 2012 সালে, মুখ্যমন্ত্রী বললেন আজকে কেন অনেক বিচারের রায় টাকার বিনিময়ে হবে, আজকে টাকার বিনিময়ে রায় হচ্ছে। তার মানে উনি বললেন যে মাননীয় বিচারপতি এবং বিচারকরা টাকা নিয়ে বিচারের রায় দেয়। কত বড় একটা কলঙ্কজনক একটা ঘটনা, কলঙ্কজনক একটা অভিযোগ বিচার ব্যবস্থার প্রতি। বিচারপতির বাড়িতে তো কিছুদিন আগে টাকা উদ্ধার হয়েছে, বলবো, আমি যাব। তা তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রবি রঞ্জন চট্টোপাধ্যায় ওই কলকাতা হাইকোর্টে, খুব সম্ভবত যদি ভুল না করি, তৎকালীন প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্র এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে আবেদন করলেন যে স্বতঃস্ফূর্ত আদালত অবমাননার মামলা করার জন্য। আমি একটা অতীত উদাহরণ দিই। অমিতাভ লালা, তিনি হাইকোর্টে আসছিলেন, আদিবাসীদের একটা মিছিল যাচ্ছিল, সেই মিছিলে তার গাড়িটা একটু সময় বেশি লেগেছে, আটকে গেছিল গাড়িটা একটু, তার জন্য তিনি এসে সঙ্গে সঙ্গে আদালত অবমাননার মামলা করলেন। তো এরকম তুচ্ছ কারণে যদি আদালত অবমাননার মামলা হতে পারে, আর একটা গোটা বিচার ব্যবস্থাকে, বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী একজন সাংবিধানিক পদাধিকারী, তিনি বলছেন যে বিচার হচ্ছে, বিচারপতিরা রায় দিচ্ছেন টাকা নিয়ে, তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে না? আমি যদি এই কথাটা বলতাম, আমি কি জেলের বাইরে থাকতাম? অর্থাৎ আদালত এক্ষেত্রে মামলা গ্রহণ করলেন না এবং বললেন যে উনি তো কনস্টিটিউশনাল ফাংশনারি, হাই কনস্টিটিউশনাল ফাংশনারি। আরে বাবা, হাই কনস্টিটিউশনাল ফাংশনারি বলেই তো আরও বেশি করে ব্যবস্থা নিতে হবে, কারণ হাই কনস্টিটিউশনাল ফাংশনারি যখন একটা মন্তব্য করেন, সাধারণ মানুষ সেই মন্তব্যকে বিশ্বাস করেন। তা এখন মানুষ যদি ভাবে যে না, বিচারপতিরা টাকা নিয়েই মামলার রায় দেন, ওই জন্যে আদালত আর এগোলো না,
কেঁচো খুঁড়তে সাপ যাতে বেরিয়ে পড়ে, মানুষের ধারণার উপর তো আদালত কোনো রকম নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। এবং এই আদালত গোটা বিচার ব্যবস্থা টিকে আছে কিন্তু মানুষের আস্থা, বিশ্বাস, ভরসার উপর। তাহলে যদি দুর্নীতির পক্ষে আদালতের রায় আইনিভাবেই হয়, আর দুর্নীতিগ্রস্ত যারা তারা সাজা না পান, যারা দুর্নীতি করছেন তারা সাজা না পান, তাহলে তো এরকম ঘটনা ঘটবেই, চলতেই থাকবে। আপনি ভাবুন, আজকে এই 17,003 জন চাকরিহারা, এদের নিয়ে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমি আতঙ্কিত। আপনি ওখানে সল্টলেকে গেলেই দেখতে পাবেন ওখানে কিছু ছদ্মবেশী মানুষ ঢুকে পড়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট। আমি চাকরিহারাদের কাছে একটা আবেদন করব, দীর্ঘ অভিজ্ঞতা, সেই দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, আরজিকর আন্দোলনে যেমন তারা কোনো রাজনৈতিক নেতা নেত্রীকে ওখানে ঢুকতে দেননি, ঠিক তেমনই এই এসএসসির যারা 17,003 জন যারা যোগ্য চাকরিহারা, তারা ওখানে কোনো রাজনৈতিক নেতা নেত্রীকে ঢুকতে দেবেন না। এবং যারা ছদ্মবেশে, কর্মচারী নেতা, শিক্ষক নেতা ছদ্মবেশে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট, তাদেরও ঢুকতে দেবেন না। আপনাদের লড়াইটা আপনারা লড়ুন, কারণ রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে নির্বাচনে জেতা। তার জন্য তারা এই সরকারের বিরুদ্ধে যত বেশি সম্ভব বিষোদ্গার করা সম্ভব তারা করবে, তাতে আপনাদের উদ্দেশ্য সফল হবে না। আপনারা আপনাদের পুরো আন্দোলনটাকে রাজনীতির বাইরে রাখুন। আর দুর্নীতি তো আজকে হচ্ছে না ভাই, 2012 সালে 2012 টেট হয়েছিল, 2013 সালে তার 18,753 জন, আর 2014 টেট হয়েছিল 42,000, চাকরি পেয়েছিলেন মোট 60,743 জন। এদের পুরো নিয়োগটা নিয়েই গভীর সন্দেহের অবকাশ আছে। কি অবস্থা হয়েছিল আমি আপনাকে দু একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। 2013 সালের 9ই আগস্ট কলকাতা থেকে বহুল প্রচালিত একটা সংবাদপত্রে খবর হলো যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দলীয় বিধায়কদের সুপারিশ চাইলেন পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন শিক্ষামন্ত্রী। 2013 সালের 23শে আগস্ট অন্য একটি কাগজে হলো যে মন্ত্রী বিধানসভা ভিত্তিক তালিকা চেয়েছেন, যেখানে যেখানে তৃণমূলের বিধায়ক আছে তারা সুপারিশের তালিকা দেবে, আর যেখানে তৃণমূলের বিধায়ক নেই সেখানে নেতা, মনোনীত নেতা, তিনি বিধানসভা ভিত্তিক তালিকা দেবেন। তালিকায় কি কি থাকবে? একটা হচ্ছে তার অ্যাডমিট কার্ড এবং তার পরিচয়পত্রের নকল, তার বাড়ির ঠিকানা, বাবার নাম, রোল নাম্বার, অ্যাডমিট কার্ডের নকল, সব কিছু থাকবে, ফোন নাম্বার ইত্যাদি। এবং সেই তালিকা অনুসারে বিধানসভায় 2013 সালের 20শে আগস্ট বিধানসভায় ওই পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে একটা বৈঠক হলো। প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি সেখানে ছিলেন, একজন বরিষ্ঠ মন্ত্রী ছিলেন, তৃণমূলের একজন শীর্ষ নেতা ছিলেন। সেখানে মিটিং হলো, আলোচনা করে ঠিক হলো এই যে বিধানসভা ভিত্তিক সুপারিশের তালিকা প্রাথমিক শিক্ষক নিয়োগের যেগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা হলো। এবং তার থেকেও বড় কথা, ওই 25শে জানুয়ারি 2014 সালের 25শে জানুয়ারি একটা স্ট্রিং অপারেশন সমস্ত টিভি চ্যানেলে বিকেল 4টে থেকে চলতে শুরু করল। যে স্ট্রিং অপারেশনটা করা হয়েছে তৃণমূল ভবনে, এবং তৃণমূল ভবনের ওই স্ট্রিং অপারেশনে বলা হচ্ছে টেটের পরীক্ষার্থীদের জন্য বিধানসভা ভিত্তিক যে সুপারিশের তালিকা এমএলএ এবং নেতারা পাঠিয়েছেন সেই তালিকা অনুসারে তৃণমূল ভবনে মেধা তালিকা তৈরি হচ্ছে। এই মেধা তালিকা থেকেই নিয়োগ হবে এবং কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনি বলতেই পারেন সাংবাদিক যে এসব তো ভুল খবরও লিখতে পারে। এই প্রত্যেকটা খবরের একটারও বিরুদ্ধে একটা কথা রাজ্য সরকার, শিক্ষা দপ্তর বা তৃণমূল দল বলেনি, স্রেফ হজম করে নিয়েছে। আপনাকে যদি আমি বলি, আরে আপনি মশাই চোর, আপনি আমাকে ছেড়ে দেবেন? আপনি এখন হাসি মুখে কথা বলছেন, এই কথাটা বলার পরেই আপনি পারলে আমার দু গালে 2 থাপ্পড় দিয়ে দেবেন, দিয়ে বলবেন আমি চোর, তোকে কে বলেছে? কারণ কেউ আত্মমর্যাদা হানিকর কোনো অভিযোগ সহ্য করে না যদি সেটা মিথ্যা অভিযোগ হয়। সত্যি অভিযোগ হলে বলার কিছু নেই, এগুলো তো সত্যি অভিযোগ। এবং আপনি যদি লক্ষ্য করেন দেখবেন 2012 টেটে অ্যাপ্লিকেশন করেছিলেন 45,000 কর্মপ্রার্থী, 27,000 পরীক্ষা দিলেন না। কেন দিলেন না? কারণ ততদিনে সারা বাংলায় এই খবরটা প্রত্যেকটা কর্মপ্রার্থীর কানে পৌঁছে গেছে যে টেট দিয়ে কিছু হবে না, টেট প্রহসন।
টাকা দিয়ে চাকরি পেতে হবে, কাজী পরীক্ষা দিয়ে কি হবে। এবং 2014 টেটে আরও 22 লক্ষ কম পরীক্ষার্থী আবেদন করলো। মানে সারা কর্মপ্রার্থীদের মধ্যে একটা হতাশা, একটা ছড়িয়ে পড়লো যে এবার আপনি বলুন, এই যে মাইনে বেতন ফেরত দেওয়ার কথা বলেছে, আপনি এবার ভাবুন, আমি আপনাকে আপনার মায়ের ঈশ্বর না করুন, কিন্তু একটা দুর্ঘটনার উদাহরণ দিয়েছিলাম যে পরিস্থিতি মানুষকে অসৎ করতে বাধ্য হয়। একজন চাকরিহারা বা একজন কর্মসংস্থানহীন যুবক, শিক্ষিত যুবক, সে সবসময় চাইবে যে কোনো মূল্যে আমি একটা কর্মসংস্থান পাই। এবং সেই সময় যদি সে দেখে যে কোথাও চাকরির সুযোগ নেই কিন্তু টাকা দিলে চাকরি পাওয়া যাচ্ছে, তাতে যদি সে প্ররোচিত হয়, প্রলোভিত হয়, তা সে নিশ্চয়ই অপরাধ করছে, সে অপরাধী, তার শাস্তি হওয়া দরকার। কিন্তু তার সঙ্গে যে সরকার, যে দল এই পরিস্থিতিটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী তৈরি করে রেখেছে, তারা কি আরো বড় অপরাধী নয়? বড় অপরাধীরা খোলা বাজারে ঘুরে বেড়াবে, আর সাধারণ অপরাধী তারা ধরা পড়বে, তারা বেতন ফেরত দেবে, তারা গ্রেপ্তার হবে। এটা কোন ধরনের বিচার? স্যার, আপনি বললেন যে পরিস্থিতি মানুষকে অপরাধী করতে বাধ্য করে, এটা এর সাথে আমি একেবারেই সহমত নই। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, শিক্ষা থাকলে, সততা থাকলে কষ্ট করেও বেঁচে থাকা উচিত, যায় কি না জানি না, তবে উচিত, এটা অন্তত আমরা মনে করি। কিন্তু বিষয়টা হলো, আপনি এতগুলো উদাহরণ দিলেন, শুধুমাত্র কি 2013 সাল থেকেই দুর্নীতি হয়েছে? একেবারেই নয়। তার আগে বাম জমানায় দুর্নীতি হয়েছে, কংগ্রেসের জমানাতেও হয়েছে, আমরা সেগুলো শুনেছি, আমরা দেখিনি অবশ্যই। কিন্তু দুর্নীতির বহরটা হয়তো এত বিস্তারিত ছিল না, কিন্তু দুর্নীতি হয়েছে। কিন্তু পরিবর্তনটা 2011 সালে কেন হয়েছিল? পরিবর্তনের ডাকটা কেন দিয়েছিল সাধারণ মানুষ? সেটা তো এই দুর্নীতিকে রোধ করার জন্য। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দেয়, তাহলে এই রাজ্যের হাল, যুব সমাজের আজকে রাস্তায় নেমে এসেছে, দীর্ঘদিন ধরে রাস্তায়, আজকে একেবারে পরিবার একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন। আমি একদম শেষ প্রশ্নে আসবো, একটু আমি থামাচ্ছি। মুখ্যমন্ত্রী প্রশ্রয় দেন নয়, মুখ্যমন্ত্রী এই দুর্নীতিটা করছেন। আপনাকে একটা উদাহরণ দিই, 2017 WBCS-এ 0 পেয়ে 18 পেয়ে WBCS এক্সিকিউটিভ এ গ্রুপ হয়েছে। আপনাকে কোনো তদন্ত করতে হবে না, ওই প্রার্থীরাই RTI করেছিল PSC-তে কত নম্বর পেয়েছি। PSC জানিয়েছিল তুমি 0 পেয়েছো বাবা, তুমি 18 পেয়েছো বাবা। অনেক WBCS যারা চাকরি করছেন এক্সিকিউটিভ, তারা প্রিলিমিনারিতে পাস করেননি, ফাইনালে করেছেন বা গেছেন, এবং তারা WBCS এক্সিকিউটিভ অফিসার হয়ে গেছেন। তাদের নামগুলো আমি বলছি না, তাদের পারিবারিক সম্মানের কথা ভেবে, নামগুলো আমার কাছে আছে। তা আপনি বলুন, এখানে কোনো CBI তদন্তের দরকার নেই, কোনো হাইকোর্ট, কোনো সুপ্রিম কোর্টের দরকার নেই। কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার বিভাগ, এইটা WBCS এক্সিকিউটিভদের কন্ট্রোলিং বডি। মুখ্যমন্ত্রী হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার বিভাগেরও মন্ত্রী। তিনি শুধু কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার বিভাগের সেক্রেটারি PSC-কে একটা চিঠি দিয়ে জানতে চাইবে যে এতগুলো নামের তালিকা আমার কাছে এসছে, বলা হচ্ছে যে এরা 0 পেয়ে 18 পেয়ে প্রিলিমিনারি না দিয়ে WBCS এক্সিকিউটিভ হয়েছে, তা আপনারা জানান। PSC জানিয়ে দিল, জানানোর সঙ্গে সঙ্গে তাদের একটা কলমের খোঁচায় তাদের চাকরি খারিজ হয়ে যাবে। আজ পর্যন্ত হয়েছে, কেন হয়নি? কারণ সরাসরি মুখ্যমন্ত্রী সহ এই সব মন্ত্রীরা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন। আপনি ভাবতে পারেন, এই যে 17,003 জন আজকে যে চাকরি হারা, এবং আগামী দিনে টেটের যে 60,793 জন, 32,000 চাকরি বাতিলের নির্দেশ হয়েছে। আমি জানি না এই টেটের বাকিদের যারা তাদের কি হাল হবে এবং পরিস্থিতিটা কোথায়। দেখুন, আজকে শুভেন্দু অধিকারী মাঠে নেমে পড়েছেন চাকরি হারাদের পাশে। নভেম্বর 2020 পর্যন্তই যাবতীয় যা দুর্নীতি হওয়ার, তখন এই শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলের গুরুত্বপূর্ণ, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, তৃণমূলের দলের নেতা। শুধু তাই নয়, তৃণমূলের সবথেকে বড় দুর্নীতি হচ্ছে বিভিন্ন বিরোধী দলের জনপ্রতিনিধি কিনে তৃণমূলে নিয়ে আসা। তার প্রধান কাণ্ডারি ছিলেন এই শুভেন্দু অধিকারী, এবং এই শুভেন্দু অধিকারী বিভিন্ন পঞ্চায়েতগুলোকে বিরোধী শূন্য করার কাজে 5 কোটি টাকা করে পঞ্চায়েতগুলোকে দেওয়ার ঘোষণা করেছিলেন। এই শুভেন্দু অধিকারী প্রত্যেকটি দুর্নীতির সঙ্গে জড়িয়ে। তো সেই শুভেন্দু অধিকারী আজকে চাকরি হারাদের পাশে দাঁড়াচ্ছেন। শুধু তাই নয়, তাপস রায়ের বাড়িতে পুরনিয়োগ দুর্নীতি, শুধু শিক্ষক, শুধু WBCS, শুধু সরকারি কর্মচারী,
পুরনিয়োগে যা নিয়োগ হয়েছে সব ঘুষ দিয়ে হয়েছে। পুরনিয়োগ কেলেঙ্কারিতে তাপস রায়ের বাড়িতে ইডি রেড হলো। ইডি রেড হওয়ার পরে শুভেন্দু অধিকারী তিনি বললেন হি ইজ অলসো ইনভলভ, চোরোं का घर में ईडी का रेड तो होगा ही। সেই তাপস রায় আজকে বিজেপিতে, চোর বিজেপিতে চলে গেছে। বিশ্বজিৎ কুণ্ডু তিনি তৃণমূলের এমএলএ, তিনি বুক বাজিয়ে বলছেন আমি আমার বউয়ের চাকরি, আমার বৌদির চাকরি দিয়েছি, আর 65 জনকে প্রাথমিক শিক্ষকের চাকরি দিয়েছি। তিনি বিজেপিতে, এরা কেউ গ্রেপ্তার হচ্ছে না। উপেনবাবু ওই সৎরঞ্জনের কথা বলেছিলেন, তিনি হাজার হাজার মানুষের ওই রকম টাকা নিয়ে চাকরি দিয়েছেন। আমি যেটা বলতে চাইছি, যারা ঘুষ নিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তারা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। একদম। কেন তাদের গ্রেপ্তার করে এইটা জানতে চাওয়া হচ্ছে না তুমি ঘুষটা কাকে দিয়েছো, একদম। এবং তাদের মাধ্যমে ওই মাথায় পৌঁছানো যাচ্ছে না। কিন্তু যারা ঘুষ নিয়ে চাকরিটা দিয়েছে, তারাই ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের থেকে অনেক 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 বড় অপরাধী, তাদের আগে শাস্তি হওয়া দরকার। একদম। যারা অপরাধ করেছে তাদের দলমত নির্বিশেষে তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক, এটাই গণতন্ত্রের নিয়ম। আমি একদম শেষ প্রশ্নে আসবো। এই 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, এর মধ্যে আপনি হুগলি জেলার মানুষ, সিঙ্গুরের মানুষ, হুগলিতেও অনেক যোগ্য শিক্ষক তাদের চাকরি গিয়েছে, যদিও প্রাইমারির ক্ষেত্রে, তবুও কুন্তল ঘোষ, এই শান্তনু বন্দ্যোপাধ্যায়রা তারা এখন হেফাজতের বাইরে, গারদের বাইরে, এবং তাদেরকে সাড়ম্বরে বরণ করে নেওয়া হয়েছে মালা পরিয়ে। কি বলবেন? আপনি এই যে দুটো নাম বললেন, মানে সরকার, তৃণমূল সরকার কিভাবে এই ঘুষ নেওয়ার কারবারটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। এরা দেখবেন সব যখন অ্যারেস্ট হয়নি লাল বাতি লাগানো গাড়ি করে ঘুরতো, এদের সরকারি সিকিউরিটি ছিল, এবং এরা পঞ্চায়েতের সব বিভিন্ন পদে টদে ছিল, আরও কী কী সব ছিল। আপনি এবার ভাবুন, আপনার কাছে দেখলেন লাল গাড়ি বাতি জ্বলছে, একটা সরকারি গাড়ি, সেখান থেকে সরকারি সিকিউরিটি আছে, সে নামছে, তা আপনি তো স্বাভাবিকভাবে ভাববেন এ এক বিরাট হনু, এ তো পারবেই। অর্থাৎ যে এজেন্টদের মাধ্যমে তৃণমূল সরকার টাকা তুলেছে, সেই এজেন্টদের জনমনে এমন একটা বিশ্বাসযোগ্যতা দিয়ে দিয়েছে, তাদের ওই গাড়ি, তাদের ওই লাল বাতি লাগানো গাড়ি, তাদের সরকারি পদ, তাদের ওই সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটি, এইগুলো দিয়ে যে সাধারণ মানুষ বিশ্বাস করেছে যে এরা সরকারের কেউ কেটা কেউ। এই যে এজেন্ট বলছেন, এরা যুব তৃণমূল নেতা ছিলেন। হ্যাঁ, এরা এজেন্ট তো, হ্যাঁ এরা তো এজেন্ট। এদেরকে তো মানে এখন দেখুন, তদন্ত কালীঘাটের কাকুর কাছে গিয়ে আটকে যায়, আর এগোয় না। আর কালীঘাটের কাকু বলে আমার সাহেবকে ছোঁয়ার ক্ষমতা কারণ নেই। তা স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন যে এই যে আদালত নির্দেশিত যে তদন্তগুলো হচ্ছে, এগুলোকে নরেন্দ্র মোদী কীভাবে ব্যবহার করছেন তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় স্তরে বিজেপির বি টিম হিসেবে কাজ করানোর বাধ্যতামূলক একটা আতঙ্কের জায়গা তৈরি করছেন। অর্থাৎ বাবা, তদন্তগুলো আমার কাছে কিন্তু আছে, তুমি যদি আমার বি টিম হিসেবে কাজ না করো তাহলে কিন্তু আমি সক্রিয় করব। আপনি বিশ্বাস করেন, আজকে সারদা, রোজভ্যালি, নারদা, কয়লা, গরু, কোথাও আপনি দেখেছেন তদন্তের কোনো কনক্লুশনে পৌঁছেছে? নিয়োগ দুর্নীতি সেই কবে থেকে চলছে, তো চলছেই, মাঝে মাঝে একবার করে চাগার দিয়ে ওঠে, আবার হয়ে যায়। অর্থাৎ বিজেপি সরকার, নরেন্দ্র মোদী এই তদন্তগুলোকে, আদালত নির্দেশিত কেন্দ্রীয় সংস্থার তদন্তগুলোকে রাজনৈতিক কাজে ব্যবহার করছেন, সর্বভারতীয় স্তরে যাতে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি বিজেপির বি টিম হিসেবে কাজ করে। এবং কাজ যে করছে তার প্রমাণ কিন্তু আপনারা পাবেন। 67টা জনবিরোধী বিল এসছে কেন্দ্রে, প্রত্যেকটা বিলে কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস একটা বিলেও তার বিরোধিতা করেনি, ওয়াকআউট করেছে, করে বেরিয়ে গেছে। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোট দেয়নি, বিজেপিকে সুবিধে করে দিয়েছে। এই যে সিএএ নিয়ে এত চিৎকার করেন মুখ্যমন্ত্রী, আপনি দেখুন সিএএ নিয়ে যখন লোকসভায় ভোট হলো, তৃণমূল কিন্তু সেই একই কায়দায় বেরিয়ে গেল। এইভাবে লোকসভায় বিজেপির সুবিধে করে দিয়েছে, রাজ্যসভায় করে দিয়েছে, এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে দেখুন যে তৃণমূল ঠিক নির্বাচনের আগে একটা করে গিয়ে দল খুলছে। আপনি বলবেন তাহলে কোনো আঞ্চলিক দল কি রাজ্যের বাইরে সংগঠন বাড়াবে না? নিশ্চয়ই বাড়াবে। কিন্তু ঘটনাক্রমটা দেখুন, ঠিক নির্বাচনের আগে একটা তৃণমূলের শাখা খুলছে, ওখানে দল খুলছে, সেখানে পশ্চিমবঙ্গ থেকে স্টার বক্তাদের নিয়ে যাওয়া হচ্ছে, হাজার হাজার টাকা মানে কোটি টাকা খরচ করা হচ্ছে, একেবারে প্রচারের বিরাট জৌলুস, কংগ্রেসের ভোটটা খানিকটা কেটে নেওয়া হচ্ছে, নির্বাচন শেষ, বিজেপি জিতে গেল, কংগ্রেস ওই ভোট কাটুয়া তৃণমূলের জন্য হেরে গেল, ব্যাস তৃণমূল ওখান থেকে দোকান তুলে নিয়ে চলে এলো। এটা
একের পর এক রাজ্যে ঘটেছে। তা আপনি যদি মনে করেন যে সংগঠন বাড়ানোটাই অন্য রাজ্যে উদ্দেশ্য, তাহলে নির্বাচন মিটে যাওয়ার পরেও তো সংগঠন থাকবে, থেকেছে। সে কারণেই তো আজকে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এবং তারা করছে কি, 1 নম্বর ইন্ডিয়া জোটে তারা থেকে বলছে যে কংগ্রেস মুক্ত জোট চাই, কংগ্রেসকে প্রাধান্য দিলে হবে না। আগে থার্ড ফ্রন্ট করার চেষ্টা করেছিলেন যাতে বিজেপি বিরোধী ভোটটা দুটো ভাগ হয়ে যায়, একটা কংগ্রেসীদের দিকে যায় আর একটা ওই তৃতীয় ফ্রন্টের দিকে যায়। তা সেটা যখন অন্য সব রাজনৈতিক দলগুলো, বিজেপি বিরোধী দলগুলো মেনে নিল না, কায়দাটা বুঝতে পারলো, তখন উনি ইন্ডিয়া জোটে ঢুকলেন। এবং ঢুকে দেখুন প্রথম থেকে শেষ এখনও পর্যন্ত বিভিন্ন বিষয় শুধু ফ্যাঁকড়া দিয়ে যাচ্ছেন, যাতে ইন্ডিয়া জোটে একটা বিতর্ক হয়, ইন্ডিয়া জোট যাতে বিজেপির বিরুদ্ধে একটা সক্রিয় জোট হিসেবে গড়ে উঠতে না পারে। অর্থাৎ মোদির যে সার্ভিসটা মমতা ব্যানার্জি দিচ্ছেন, এই সার্ভিসটা কোনো দিলীপ ঘোষ, কোনো সুকান্ত মজুমদারের পক্ষে দেওয়া সম্ভব নয়। সে কারণে মোদির চোখের মণি হচ্ছেন মমতা ব্যানার্জি, এবং কোনো তদন্তে কিচ্ছু হবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং এই যে এর তদন্ত কিচ্ছু হবে না। এবং কী সব বলা হচ্ছে দেখুন, সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে। কি রায় হয়েছে? 14 এবং 15 নম্বর ধারা সংবিধানের, এই সংবিধানের ধারা অনুসারে পুরো নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে বেআইনি এবং দুর্নীতিমূলক, এই জন্য বাতিল হয়েছে। বলছেন রিভিউ পিটিশন হবে, ওই হবে, তাই হবে। একদম ভুল বলছেন। আমি দেখলাম একমাত্র রাহুল গান্ধী সঠিক কথাটা বলেছেন, বাকি যারা বলছেন তারা কর্মপ্রায় যে চাকুরিহারা তাদেরকে বিভ্রান্ত করছেন। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের পর রিভিউ পিটিশন হবে, যদি অত্যাশ্চর্য কিছু না ঘটে। আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ইতিহাসে ঘটেনি। রিভিউ পিটিশনের একটা লিমিটেড স্পেস, সেখানে কোনো মৌলিক পরিবর্তন হয় না, সেখানে এই প্যানেল বাতিলের শেষ হয়ে যাবে তা নয়। শুধু তাই নয়, ঝাড়খণ্ডে এই 20শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গ্রুপ ডি কর্মচারীদের সমস্ত প্যানেল বাতিল। ত্রিপুরায় 10,753 জনের প্যানেল বাতিল হয়েছে, ওখানে অবশ্য দুর্নীতির প্রশ্ন ছিল না। ওখানে 1980 সাল থেকে বামপন্থ সরকার তখন ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 10% সংরক্ষণ রেখেছিলেন। সেই 10% সংরক্ষণে ওই 10,753 জন চাকরি পেয়েছিলেন। পরবর্তীকালে হাইকোর্ট বলে যে তুমি এরকম ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 10% সংরক্ষণ রাখতে পারো না, এটা অবৈধ। সে কারণে তাদের চাকরি বাতিল হয় এবং সুপ্রিম কোর্টেও সেই একই রায় বজায় থাকে। বিজেপির নির্বাচনী ইস্তাহার ছিল ক্ষমতায় এলে এই 10,753 জন চাকরিহারা চাকরি তারা ফিরিয়ে দেবে। দুবার ক্ষমতায় এসছে, চাকরি ফিরিয়ে দেওয়া তো দূরস্থ, সেখানে মানে আন্দোলন করতে গেলে পিটিয়ে ছাতু করে দিচ্ছে। এই তো উত্তরপ্রদেশে 59,000 শিক্ষকের চাকরি বাতিল ঘোষণা করেছেন সেখানকার হাইকোর্ট। কি জবাব দেবেন এরা? আসলে বিজেপি চাইছে, কেন্দ্রীয় বিজেপি, তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সত্যিই কোনো বিপদে পড়ে এরকম কোনো কাজ করবে না। আমি অন্য তদন্ত বাদ দিচ্ছি, আপনি নারদায় আসুন। নারদায় বঙ্গারু লক্ষণের কথা আপনার মনে আছে? বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন। 1 লক্ষ টাকা ঘুষ নেওয়ার একটা অডিও ক্যাসেট, ভিডিও নয়, এই নাথু স্টিং অপারেশন করেছিলেন। তাতে বঙ্গারু লক্ষণ তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী, সঙ্গে সঙ্গে লোকসভার এথিক্স কমিটি বসলো। লোকসভার এথিক্স কমিটির নেতা হচ্ছেন লালকৃষ্ণ আদবানি। হ্যাঁ, তাহলকা। তা লালকৃষ্ণ আদবানি সঙ্গে সঙ্গে বললেন, ঘুষ নেওয়ার অভিযোগ যখন এসেছে তাকে সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তার মন্ত্রিত্ব গেল। বিজেপি তাকে সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরিয়ে দিল, তিনি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হলেন এবং মানে তার রাজনৈতিক জীবনটা শেষ হয়ে গেল। অভিযোগ কি? 1 লক্ষ টাকার একটা ঘুষ নেওয়ার একটা অডিও এসেছে, যেটা প্রমাণিত নয়। কিন্তু নারদায় কে 5 লাখ, কে 7 লাখ, কে 10 লাখ, কে গেঞ্জি পরে, স্যান্ডো গেঞ্জি পরে, কার নাম তো হয়েই গেল স্যান্ডো গেঞ্জি, কে তোয়ালে মুড়ে 5 লাখ 7 লাখ, এই শুভেন্দু অধিকারীও নিয়েছে। হ্যাঁ, তা তারা টাকা নিল এবং তার ফরেন্সিক দুবার ফরেন্সিক টেস্ট হয়েছে বিভিন্ন জায়গায়, আলাদা আলাদা জায়গায়। তাতে প্রত্যেকটা ফরেন্সিক স্টেটে বলা হয়েছে টেস্টে যে এই ভিডিও সঠিক, এতে কোনো কারচুপি নেই, একেবারে অরিজিনাল ভিডিও। তখনও ছিলেন সংসদে এথিক্স কমিটির চেয়ারম্যান লালকৃষ্ণ আদবানি। তৃণমূলের 7 জন লোকসভার সদস্য, 2 জন রাজ্যসভার সদস্য। সঙ্গে সঙ্গে একই নির্দেশ, যে বঙ্গারু লক্ষণের ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম, এথিক্স কমিটি সেই একই সিদ্ধান্ত বজায় রাখছে। এই 9 জন এমপি অ্যারেস্ট হলো, এদের সাংসদ পদ গেল, তৃণমূল দলটা উঠে যেত। তাতে কোনো সিবিআই এনকোয়ারির দরকার ছিল না, কোনো
তদন্তের দরকার ছিল না, কোনো সিবিআই, কোনো ইডি, কিচ্ছু দরকার ছিল না। তা লালকৃষ্ণ আদবানি করেছেন, মোদি করেছেন, কেন করেননি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিবার, তার দল সত্যিই কোনো বিপদে পড়ে এরম কোনো কাজ করবেন না। এবং তার বলি হচ্ছে আমরা। আজকে এই 17,003 যে চাকরিহারা শিক্ষক আন্দোলন করছেন, তাদের মানে আমি যদি নিজে ওই অবস্থায় পড়তাম আমার কি মানসিক অবস্থা হতো আমি বোঝার চেষ্টা করি। কিন্তু একটা কথা তাদের উদ্দেশ্যে আমি বলবো, দয়া করে রাজনৈতিক নেতা নেত্রীদের ফাঁদে পা দেবেন না। দয়া করে যেসব ছদ্মবেশী দালাল ওখানে ঘুরে বেড়াচ্ছে, কেউ কর্মচারী নেতা হিসেবে, কেউ শিক্ষক সংগঠনের নেতা হিসেবে, তাদের থেকে দূরে থাকুন। এরা বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট। আপনারা নিজেদের লড়াইটা ঠিক যেভাবে আরজি করের পড়ুয়া ডাক্তাররা নিজেদের লড়াইটা নিজেরা করেছিলেন, রাজনৈতিক নেতাদের ঢুকতে দেননি। এমনকি তারা এই দৃঢ়তা দেখিয়েছিলেন যে মীনাক্ষী মুখোপাধ্যায় ওই অভয়ের মরদেহটা আটকে ছিলেন পুলিশের ওই অত্যাচারের মুখে দাঁড়িয়ে, তার সজল ঘোষ কৌস্তব বাগচিরও ছিল। হ্যাঁ, মরদেহটা না আটকালে এই হতো না, কি বলে, এত বড় বিষয়টা জানাই যেত না। দেহ তার আগেই পুড়ে যেত, সব শেষ হয়ে যেত। তাদেরকেও কিন্তু ওই ডাক্তাররা, আরজি করের ডাক্তারবাবুরা, পড়ুয়া ডাক্তাররা ঢুকতে দেননি। খুব বুদ্ধিমানের কাজ করেছেন। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো এই চাকরিহারাদের পাশে দাঁড়াতেই পারে, তারা আলাদা নিজেদের দলীয় আন্দোলন করুন, কিন্তু দয়া করে রাজনীতির ওই এতে মানে গোলমালে এই চাকরিহারারা যদি পড়ে যান। আজকে ব্রাত্য বসুর সঙ্গে সব মিটিং করতে গেছেন যারা চাকরিহারা, তারা আমি জানি না তাদেরকে কে নির্বাচিত করেছেন, কারণ সরকার এখন চাইবেন তাদের মনোমতো কিছু লোককে চাকরিহারা বানিয়ে সেখানে বসিয়ে তাদের দিয়ে কিছু বলিয়ে নেওয়া। কাজেই তাদের সতর্ক থাকতে হবে। আমরা মানে কি বলবো, মহামান্য সুপ্রিম কোর্টে একমাত্র রাহুল গান্ধী যেটা বলেছেন আমার মনে হচ্ছে সেটাই একমাত্র সমাধান। উনি কিন্তু যে চাকরিহারারা ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিল তাদের কোনো প্রতিশ্রুতি দেননি। উনি বলেছেন এটা আইনি ব্যাপার, আমাকে আইনজ্ঞদের সঙ্গে কথা বলতে হবে। ওনারা ওনাকে অনুরোধ করেছিলেন লোকসভায় বিষয়টা তোলার জন্য। উনি বলেছেন এখন সেশন চলছে না, সেশন যখন চলবে আমি করব। উনি রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার জন্য বলেছিলেন, উনি রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন। এখন ওই রিভিউ পিটিশনের মাধ্যমে খুব বেশি কিছু হবে, সুপ্রিম কোর্ট তার রায়টা পাল্টে দেবে, এরকমটা অন্তত আমি ভাবছি না। এখন একমাত্র হচ্ছে রাষ্ট্রপতি যদি নিজে উদ্যোগ নিয়ে একটা ব্যবস্থা করেন। সেখানেও যেটা দুর্ভাগ্য যে 2012 সাল থেকে এই যে দুর্নীতি হচ্ছে, রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা এই খবর তো রেখেছেন। সংবিধানের 14 এবং 15 নম্বর ধারা যে লঙ্ঘিত হচ্ছে এই খবর তো তাদের কাছে ছিল, তারপরেও তো তারা কোনো ব্যবস্থা নেননি। কাজে আমি জানি না এই চাকরিহারাদের কি হবে। আশা করি, মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরা যেন এদের সামাজিক সম্মান এবং চাকরিটা ফিরে পান, কিন্তু কিভাবে পাবেন আমি জানি না, সত্যিই জানি না।